বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ। ঢাকায় বৈঠকের পর কক্সবাজার গেলেন গুতেরেস ও ইউনুস। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। প্রথম দিনে দেয়া হয় 24 মার্চের টিকিট। 2 ঘন্টায় বিক্রি হয়ে যায় 85%। অনলাইন থেকে এখন পর্যন্ত অ্যাপসের মাধ্যমে যেটা দেখলাম 85% টিকিট বিক্রি হয়ে গেছে। রমজানে রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি। মাছ মাংসের দাম অপরিবর্তিত। সংকট কাটল বোতলজাত সয়াবিনে। ঐক্য ধরে রেখে অতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জয়নুল আবদিন ফারুকের। নারী নিপীড়নে আইনি সহায়তা সেল বিএনপি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে। শুক্রবার দুপুর 11:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একথা লিখেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এর আগে সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সকাল 10টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনুসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের শরণার্থী শিবির সফরকে কেন্দ্র করে এলাকাটিতে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিদর্শন স্থলের আশপাশের এলাকায় সকালে তল্লাশি কার্যক্রম চালায় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা। পরিদর্শন কর্মসূচিতে শরণার্থীদের প্রশিক্ষণ কেন্দ্র, এই জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের প্রদর্শনী ঘুরে দেখা সহ রোহিঙ্গা তরুণ নেতৃত্বের সাথে কথা বলবেন প্রধান উপদেষ্টা ও অতিথি অ্যান্টনিও গুতেরেস। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার গ্রহণ করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ট্রেনে ঈদ যাত্রায় এবারই প্রথম 100% টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টা থেকে শুরু হয়ে সকাল 10টা পর্যন্ত বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের 85% টিকিট। রেল কর্তৃপক্ষ বলছে কালোবাজারি ও ভোগান্তি কমাতে যার এনআইডি দিয়ে টিকিট কেনা হবে শুধুমাত্র তিনিই ভ্রমণ করতে পারবেন। এছাড়াও কয়েকটি রুটে স্পেশাল ট্রেন চললেও সক্ষমতার চেয়ে অতিরিক্ত টিকিট বিক্রি করা সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। ঈদকে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। 100% টিকিট মিলছে অনলাইনে। কমলাপুরে নেই সেই চিরচেনা ভিড়। অনলাইনে টিকিট বিক্রিতে স্বস্তি মিললেও কাউন্টারে টিকিট বিক্রি না হওয়ায় নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হবে বলে মনে করছেন অনেকেই। এখানে বললো অনলাইনে টিকিট দিচ্ছে, এখন অনলাইনে তো আমি বুঝি না, জানি না অনলাইন বিষয় কি হেই বুঝতে পাই না। মোবাইল যাদের টাচ মোবাইল আছে তাদের অনলাইন সম্বন্ধে বুঝবে, আর যারা টাচ মোবাইল নাই তারা অনেকে টাচ মোবাইল চালাতেও পারে না, অনলাইনের মধ্যে বুঝতেও পারে না। আপনার সবাই অনলাইনে টিকিট অ্যাভেলেবেল ব্যবহার করতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা দুঃখজনক বিষয়। কর্তৃপক্ষ বলছে 43 জোড়া আন্তনগরের পাশাপাশি চলবে স্পেশাল ট্রেন। প্রয়োজনে যুক্ত হবে অতিরিক্ত বগি। তবে 6 লাখের বেশি চাহিদা থাকলেও রেলের সক্ষমতা মাত্র 55,000। প্রত্যেকবারের মতো স্পেশাল ট্রেন পরিচালনা করতেছি এবং আমাদের যে সকল আন্তনগর ট্রেন আছে ওই সকল আন্তনগর ট্রেনের সাথে কিছু এক্সট্রা বগি সংযোজনের ব্যবস্থা নিয়েছি। 55 থেকে 60,000 যাত্রী পরিবহন করার আমাদের ক্যাপাসিটি। সেক্ষেত্রে আমাদের যদি 6 লাখ যাত্রী টিকিট চায় সেক্ষেত্রে এত আমরা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। অন্যদিকে কালোবাজারি ঠেকাতে এনআইডির সঙ্গে মিলতে হবে টিকিটের তথ্য। টিকিট চেকিংয়ের কঠোরতার কথাও বলেন তিনি। 100% অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে। কয়েকটা স্তরে চেকিং হয়, চেকিং প্রোগ্রাম প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে, আবার আমাদের যখন ট্রেন একেবারে স্টেশনের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে হচ্ছে, আবার আমাদের ট্রেন চেকিংটা হচ্ছে।
এখন পর্যন্ত টিকিট না পাওয়ার কোনো অভিযোগ আসেনি জানিয়ে প্রথম 2 ঘন্টায় 85% টিকিট বিক্রির কথা জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। রমজানে বেশিরভাগ নিত্যপণ্যের দাম কম থাকায় সন্তুষ্টি জানিয়েছেন ক্রেতারা। কমেছে মাছ ও মুরগির দামও। বাজারে সরবরাহ ঠিক হওয়ায় কমেছে সয়াবিনের সংকট। তারেক মাহমুদ সুজনের সহায়তায় জানাচ্ছেন নাইম আফসান। শসার দাম 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। প্রতি কেজি টমেটো 30 থেকে 40 টাকা ও কাঁচামরিচের দাম রাখা হচ্ছে 40 থেকে 60 টাকা। প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকা ও দেশি পেঁয়াজ 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও রসুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। বিক্রেতারা জানান সরবরাহ ঠিক থাকায় ও চাঁদাবাজি কমে যাওয়ায় দাম কম। সব মিলার দাম কম আছে মোটামুটি, গতবারে এবারকে অনেক সস্তা দামে গাইতে আছে। তবে বাড়তি বেগুন ও লেবুর দাম বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকায়। মানভেদে এক হালি লেবু 40 থেকে 100 টাকা দামে কিনছেন ক্রেতারা। ওই লেবুর দামটা একটু বেশি, লেবুর দাম নামতেছে না। এখন যে পরিস্থিতি আপনার দাম ঠিক আছে, কিন্তু আমাদের নিম্ন মানে মধ্যবিত্ত ফ্যামিলির লোক একটু যদি কম হয় আমাদের জন্য অনেক ভালো। আয় অনুযায়ী ব্যয় ঠিক থাকায় ও রমজানের দাম কম থাকায় সন্তোষ জানিয়েছেন ক্রেতারা। অন্যান্য বছরের চাইতে তুলনামূলক অনেক সহনীয় দাম, মানে নাগালের ভিতরে আছে, নাগালের বাইরে যায় না। স্বস্তি মাছের বাজারে। কমেছে মুরগির দাম। ইলিশ 1200 থেকে 2600 টাকা কেজি দরে, রুই 260 থেকে 300, তেলাপিয়া 160 টাকা কেজি দরে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 180 থেকে 90, সোনালী মুরগি 260 থেকে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারটা আজকে একটু সাশ্রয় আছে, কারণ যে মাছ আমি কিনছি 320 টাকা, সেই মাছ হলে 280 টাকা। এদিকে বাজারে কেটেছে সয়াবিন তেলের সংকট। চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন বলে জানান ক্রেতারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং বসার কথা রয়েছে ঠিক 2:12 আসলে তিনি আমরা দেখছি ইতিমধ্যেই উখিয়ার 18 নম্বর শরণার্থী শিবিরে একটি ফেন্সি লার্নিং সেন্টার পরিদর্শন করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং তিনি এরই মধ্যে সেই লার্নিং সেন্টারটির ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে অপেক্ষারত যারা শিশুরা রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং এরপরে জাতিসংঘের মহাসচিব এখানকার যে রোহিঙ্গা কালচারাল সেন্টার যেটি সেই কালচারাল সেন্টারটি পরিদর্শন করবেন এবং সেখানে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজস্ব যেসব পণ্যগুলো আছে এবং কারুশিল্পগুলো আছে সেই সব প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে সেখানে এবং সেই প্রদর্শনীগুলো শেষ করে এরপর এই রোহিঙ্গা শরণার্থীদের তরুণ নেতৃত্বের সাথে কথা বলবেন। এর মধ্যে চলে আসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের সেই তরুণ নেতৃত্বের সাথে বৈঠকের পর এখানে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা রয়েছে এবং আনুষ্ঠানিক ব্রিফের পর ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
এবং আজকের এই ইফতার মাহফিলে প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থী অংশগ্রহণ করবেন এবং আজকের এই সফরকে ঘিরে কিন্তু শুধুমাত্র দেশের ভেতরে নয় আন্তর্জাতিকভাবেও এই সফরটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে এবং আপনারা যেমনটি জানেন যে গেল প্রায় 8 বছর ধরে যেই রোহিঙ্গা সমস্যা ভুগছে বাংলাদেশ এবং প্রায় সরকারি হিসেবে যেখানে 10,20,000-এর মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে রয়েছে এবং বাস্তবের যেই চিত্র সেটি প্রায় 15 লাখের মতো রোহিঙ্গা শরণার্থী এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন এবং গেল 8 বছরে কিন্তু কোনো রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি এবং আজকের এই দর্শক, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। ঐক্য ধরে রেখে অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর নারী নিপীড়নের বিরুদ্ধে জেলায় জেলায় আইনি সহায়তা সেল গঠন করার কথা জানিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গেল 15 বছরে ফ্যাসিস্ট সরকারের মদদে অপরাধীরা আশকারা পেয়েছিল, যার রেশ এখনো কাটেনি। শুক্রবার সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি নারী নিপীড়ন বেড়ে যাওয়ায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। এই কেন্দ্রীয় সেলের 2 জন সমন্বয়কারী, একজন ব্যারিস্টার কাইসার কামাল, আরেকজন ডাক্তার রফিকুল ইসলাম। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সব ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এমন ঐক্য আমরা চাই, এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূস একটি নির্বাচন দিয়ে দেন, কারণ আপনি আর পারছেন বলে আমি না, জনগণ বলা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন। আর মাগুরায় ধর্ষণের পর শিশুর মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। মাগুরার শ্রীপুরে উপজেলার জারিয়া গ্রামে শিশুটির বাড়িতে চলছে হাহাকার। শোকে পাথর প্রতিবন্ধী বাবা। সান্ত্বনা দিতে আসা সবার কাছে আহাজারি করে কেবলই ধর্ষকদের ফাঁসির দাবি করেছেন তার মা। এদিকে ধর্ষকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এখন ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন স্থানীয়রা। সহকর্মী পঙ্কজ রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। চিরঘুমে ধর্ষণের শিকার মাগুরার 6 বছর বয়সী শিশু। হাহাকার চলছে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের বাড়িটিতে। শোকে পাথর হয়ে নির্বাক বসে আছেন শিশুটির প্রতিবন্ধী বাবা। শুক্রবার সকালে অনেকেই সান্ত্বনা দিতে আসেন পরিবারকে। সে সময় আহাজারি করে কেবলই ধর্ষকদের ফাঁসির দাবি জানান শিশুটির মা। 8টা দিন তামান দেশে দেশে নিছি, আমি আমার বাচ্চা চোখও পাইনি, কোথাও পাইনি। আপনাদের কাছে দাবি তাইলেও ওর জন্য 1-2 বেলার ভিতর ফাঁসি দিয়ে মারে। ওর মার বুক জন্য কালি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির প্রথম জানাজার পর ধর্ষকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পরে আগুন নেভাতে বাধা দেওয়া হয় ফায়ার সার্ভিসকেও। শুক্রবার সকালে ধ্বংসস্তূপ দেখতে ভিড় করেন স্থানীয়রা। অনেক বাইরে থেকে অনেক লোকজন এসে এরকম ভাঙাচোরা করে গেছে। তা এখন লোকে এর সুষ্ঠু বিচার চাই ভাই। আসলে এর বিচারটা এমন ভাবে হওয়া উচিত যে ভবিষ্যতে আর কোনো ধরনের ধর্ষক বা অপরাধী এই ধরনের কোনো কাজ করতে না পারে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।